নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ। ঘটনা কমলপুর মহকুমার আশাপূর্ণ রোয়াজাপাড়ায়। এই ঘটনা এদিন সকালে 4 সন্তানের জননী মঙ্গলেশ্বরী দেববর্মার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, রাতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছিল, তার জেরেই নাকি মহিলাকে খুন করা হয়। বেশ কিছুদিন ধরে নাকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। ahai hinuta agibo bongni burai warai kaglai sima kurui agibo buman nogo tangtangu heke boro kaje no obo bukhungni no burai thikena busai no thakana hani sondeho tongo ta বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু লিপিকা দেবনাথের। ঘটনা সাবরুম নগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডে বঙ্করটিলা এলাকায়। সোমবার ভোরে এক ঘন্টা ধরেই নাকি সাবরুমে বজ্রপাত হয়েছিল। 74 বছরের এক মহিলা জানান, তিনি এখনো পর্যন্ত এই ধরনের ভয়ঙ্কর বজ্রপাত আগে কখনো দেখেননি। মানুষের পাশাপাশি এলাকায় কয়েকটি গৃহপালিত পশু পাখিরও মৃত্যু হয়। ঘটনার সময় লিপিকা দেবনাথ ঘুমিয়েছিলেন। তিনি হঠাৎ চিৎকার দিতেই পরিবারের লোকজন ছুটে আসে। তারা এসে মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, মহিলা বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন। এটা ঘরের সাইডে দিয়ে ঠাড়া হচ্ছে, ঠাড়ার ধমকে মারা গেছে। এই এমন ঠাড়া মানে বজ্রপাতে তো ঘুমান গেছে না, ঘরে কেমন একটা শব্দ করছে। আর এই আমার বয়সে এমন ঠাড়া দেখছি না আমি কোনো দিনও না। প্রথম বয়সে আমি কালকে ঠাড়াটা দেখলাম। দিনে সুলভ কর্মী, রাতে হয়ে যান ডাক্তার। জিবি হাসপাতালের এই কর্মীর নাম শিবু। রাজ্যে প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কিনা এভাবেই চলছে। এ রাজ্যের মানুষকে এই দিনেও যে দেখতে হবে তা কেউ ভাবেনি। অবশ্য ক্যান্সার হাসপাতালে যদি সুলভ কর্মীর কেমো দেওয়ার অভিযোগ থাকে, সে জায়গায় সুলভ কর্মী দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির চিকিৎসা করতেই পারেন। কারণ এ রাজ্য তো আবার নাকি সারা দেশকে দিশা দেখাবে। রবিবার রাতে ক্যান্সার হাসপাতালে চালু করা নতুন ট্রমা কেয়ার সেন্টারে এই ছবি ধরা পড়েছে, যা সোমবার প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। অটোতে নাকি এখন থেকে 3 জনকে যাত্রী পরিবহন করা যাবে, আর ভাড়াও আগের মতোই থাকবে। উদয়পুরের বিএমএস নেতারা এমনই দাবি করেন। তারা জানান, পরিবহন দপ্তরের সাথে তাদের সংগঠনের নেতৃত্বের মৌখিক আলোচনায় নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এদিন উদয়পুরে অটোগুলোতে 3 জন করে যাত্রী উঠতে দেখা যায়। খোদ নেতাই বলছেন, দপ্তর থেকে এখনো নোটিফিকেশন জারি করা হয়নি, তবে মৌখিকভাবেই নাকি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তাই সব মহকুমার বিএমএস নেতৃত্বকে সেই বার্তা দেওয়া হয়। গভর্নমেন্টের তরফ থেকে আমরা যদিও এখনো কোনো নোটিফিকেশন পাইনি, তারপরেও ট্রান্সপোর্ট কমিশনের সাথে আমাদের ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কমিটির একটা বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে সমস্ত পরিবহন সেক্টরে আগের মতো ভাড়া এবং যাত্রী সাধারণের কথা চিন্তা করে আমরা গোমতী জেলায় শুধু অটো সার্ভিসটা আমরা শুরু করে দিয়েছি 3 জন করে 3+1 সিস্টেমে, এবং পূর্বে লকডাউনের পূর্বে যে ভাড়া ছিল ওই ভাড়াতেই আমরা ধার্য করা হয়েছে। আবারও মধুপুর থানা এলাকায় বাইক চুরির ঘটনা। এবার শাহপাড়ায় রাজু সাহার বাইককে বা কারা চুরি করে নিয়ে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয়, রাজু সাহার বাবা মৃত্যু হয়েছিল, তাই পরিবারের লোকজন অন্য কাজকর্মে ব্যস্ত ছিলেন। বাইকটি তাদের ঘরের বারান্দাতেই রাখা ছিল। সোমবার সকালে তারা দেখেন বারান্দায় বাইক নেই। রাজু সাহা বলেন, এলাকার কেউই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। কালকে আমার বাবা তো মারা গেছে গত সোমবার দিন। তো আমরা তো বাড়ির ভিতরে কেউ নাই, ঠিক আছে, মা আমি থাকি করো। তো সবসময় বাইকে রাখছি, গরু কেউ আসলো না। তারপরে সকালবেলা ওইটা কাকু দেখে প্রথম বাইক নাই, তারপর আমার ডাক দিয়েছে, দেখলাম নাই। তারপর আমরা কিছু থানাত গেছি, জিডিএনডি করছি, তারপর কাকু দেখলো দিতে দিবে। কি বাইক ছিল এটা? পালসার TR01AL 8135। ঘটনাটা তো দূরের চোর তো আইতো না, কিছু মনে করেন নিজের পাড়া প্রতিবেশী হইতে পারে। পুলিশের খাতায় কুখ্যাত বাইক চোর বলে খ্যাত সোহেল রানাকে রবিবার রাতে পূর্ব থানার পুলিশ মর্চমণি এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে আগে থেকে একাধিক মামলা রয়েছে। তার বাড়ি রামনগর এলাকায়। পুলিশ জানায়, তার সাথে আরো লোকজন এই চক্রের সাথে জড়িত। সোহেল রানাকে জেরা করে বাকিদের তথ্য বের করা যাবে বলে পুলিশের আশা। Information to
সোহেল রানা বেতন বাইক লিফটার, তাকে আমরা অ্যারেস্ট করি মরচুমনি থেকে। এখানে আশেপাশে মরচুমনির কাছাকাছি কোথাও ভাড়া ছিল, ভাড়া থাকতো। আমাদের সিভিল সোর্সের ইনফরমেশনের সূত্রে আমরা তাকে অ্যারেস্ট করি। আজকে আমাদের 131 নম্বর কেস কানেকশনে তাকে অ্যারেস্ট করি এবং আগামীকালকে আমরা তাকে ফরওয়ার্ড করবো এবং রিমান্ড চাই। কতদিনের চাওয়া হবে? 5 দিনের রিমান্ড চাই। লাগাতার আন্দোলনের জেরে নতুন আইন পাশ করালো বাংলাদেশের শেখ হাসিনা সরকার। প্রতিবেশী দেশে এখন থেকে ধর্ষণের সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই নতুন আইনের শিলমোহর দেওয়া হয়। এ বিষয়ে এখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত আইন হিসেবে কার্যকর হবে। উল্লেখ্য, গত কিছুদিন ধরে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নাগরিকদের আন্দোলন চলছে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করা হচ্ছিল। উল্লেখ্য, এখনো পর্যন্ত প্রতিবেশী দেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড। নিজের লোকজন থেকেও নেই এক বৃদ্ধার। পূর্ব প্রতাপগড়ের সে মহিলার স্বামী এবং 2 ছেলে আগেই মারা গেছেন, তবে ছেলের স্ত্রী এবং নাতি আছেন। কিন্তু তারা মামুনি পাল নামে ওই বৃদ্ধাকে খাবার দেয় না বলে এলাকাবাসীর অভিযোগ। অন্য লোকজন যদি খাবার দেয় তবে বৃদ্ধার কপালে খাবার জোটে। ভাঙা একটি কুড়ে ঘরে থাকেন তিনি। নাতি এবং তার মা নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন মহিলাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন। এমনকি মহিলার মেয়ের ঘরের নাতিও আছেন, তারাও মহিলার দিকে এতদিন নজর দেননি। এখন যখন মহিলাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, তারা একটি সামাজিক সংস্থার দ্বারস্থ হয়। সেই সংস্থার লোকজন গিয়ে মধ্যস্থতা করে এবং মহিলাকে বাড়িতে যাতে রাখা হয় সে বিষয়ে হস্তক্ষেপ করেন। আজকে এই মহিলারা করতেছে, কালকে আমারে করবো, একজনে দেখা দিই সারাটা এরম হইব। হ্যাঁ, এটার মধ্যে আজ দুইটা নিয়ে আজকে তোমরা সবাই সাপোর্টার করো। পাড়ার মধ্যে এরকম একটা ঘটনা হইতেছে না, এরকম ঘটনা হইতেছে আজকে পরিবর্তে আমিও বয়স করুন, দেখা দিবি, সবাই করবো এই ঘটনা, দেখা দিবি। কারণে বলতে 2 ছেলে মারা গেছে, ঠিক আছে। যে নাতি আছে ছেলে করে এরা কেউ খাউন টাউন দেয় না, ঠিক আছে। প্লাস এই ব্যক্তি কইছে বন দস্যুদের তাণ্ডবে খালি হয়ে যাচ্ছে রাজ্যের বন। প্রতিদিন বন ধ্বংস করে কাঠের লগ পাচার করা হচ্ছে। সেই পাচার কার্যে সামিল হয়ে প্রাণ হারান রানীর বাজারের বাসিন্দা জয়নাল মিয়ার মৃত্যু হয়। পুলিশ এবং বন দপ্তর কেউ এই ঘটনাটি নিয়ে কিছুই বলছে না। তারপরেও সূত্র অনুযায়ী জয়নাল মিয়া লগের গাড়ি চালাচ্ছিল, সেই গাড়ি উল্টে তার মৃত্যু হয়। আহত হয় আরো 3 জন, আরো একজন পলাতক বলে খবর। রবিবার রাতে খোয়াই বেলফাং এলাকায় এই ঘটনা। এখন প্রশ্ন উঠছে, পুলিশ ওই গাড়ির সূত্র ধরে মূল বন দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কিনা। রাস্তার মাঝে গোবর আছিল, গোবর জুতাটা স্লিপ কাটছে, স্লিপ কাটছে পরে আর স্লিপ কাটতে আমি বলিয়েছি রাস্তায় আমি বাম সাইডে আসছিলাম, বাম সাইড থেকে মানে এমনি করিয়েছে মানে তখন সময় একটা অটো গাড়ি বাড়ি যাচ্ছে। ওটুরে ধরছে নি কেউ? তোমার নাম কি? বাড়ি বীরচন্দ্র মনু শহীদান দিবস সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে বামেরা। এই দিনটি বিলোনিয়া এবং সোনামুড়ায় অনেক বাধা বিপত্তি সত্ত্বেও পালন করা হয়। বিলোনিয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসুদেব মজুমদার, দীপঙ্কর সেন, তাপস দত্ত প্রমুখ। তারা সবাই শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। অপরদিকে সোনামুড়াতেও 13টি অঞ্চলে দিনটি পালিত হয়। ত্রিপুরা রাজ্যে 1918 সালে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার তৈরি হওয়ার পর আমরা লক্ষ্য করলাম বীরচন্দ্র মনুর শহীদ দিবস করা যাবে না, শহীদদের ফুল দেওয়া যাবে না। যারা তাদের বাবাকে হারিয়েছিলেন, যারা তাদের স্বামীকে হারিয়েছিলেন, যারা তাদের ভাইকে হারিয়েছিলেন, তার আত্মীয় স্বজনরা সেখানে সমবেত হতে পারবে না। পার্টির সভ্য সমর্থকরা সমবেত হতে পারবে না, ফুল দিতে পারবে না, মালা দিতে পারবে না। গত 4-5 দিন ধরে ওই বীরচন্দ্র এলাকার মধ্যে সন্ত্রাসবাদীদের নেতৃত্বে গোটা এলাকা দখল নিয়ে বিভিন্ন কমরেডদের উপর আক্রমণ, বিভিন্ন হুমকি, এর মধ্যে দিয়ে বীরচন্দ্র মনুর শহীদ দিবস তারা করতে দেবেন না, এই হুঙ্কার তারা ছেড়েছেন। কারণ আজকে যারা বীরচন্দ্র মনুর শহীদ দিবস বাধা দিচ্ছেন তারা ভালোভাবে জানেন আমাদের এই রাজ্যের মধ্যে যে জোট সরকারটা বিজেপির নেতৃত্বে তৈরি হয়েছে তাদের কর্মসূচি আর কংগ্রেসের কর্মসূচির মধ্যে খুব একটা ফারাক নেই।
দুর্গাপূজা এখন আর হিন্দুদের উৎসব নয়, সব ধর্মের মানুষই উৎসবে সামিল হয়। তাই প্রতি বছর দুর্গাপূজায় এই রাজ্যের চিত্রটা থাকে ভিন্ন। কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য পুজোর আয়োজনে ব্যাঘাত ঘটছে। তারপরেও পুজোর আনন্দে মাততে চায় সবাই। সেজন্য বিশালগড়ের বিশ্বপ্রিয় ক্লাব স্বল্প আয়োজনে হলেও পুজো করছে। মণ্ডপটি সেজে উঠছে কাল্পনিক মন্দির হিসেবে। এবার মণ্ডপের উদ্বোধন হবে ষষ্ঠীর দিনে। ক্লাব কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশ মেনেই তারা পুজো করছেন। 2020 সালের যে সারা বিশ্বের করোনার মহামারীর প্রকটের মধ্যে আমরা সাধারণভাবে আমরা এবার অন্যান্যবারের ন্যায় দুর্গাপুজো উৎসব করতে চলেছি। কর্মসংস্থানের মধ্যে রয়েছে যেমন ডেন্টাল ক্যাম্প, পাশাপাশি আমরা করব এবার অন্যান্যবারের ন্যায় বস্ত্র বিতরণ উৎসব পালন করব। পাশাপাশি আমরা সরকারের নিয়ম বিধি মেনে আমরা দর্শনার্থীদের পুজোর আনন্দ উপভোগ করার জন্য সুযোগ করে দেব। এবার স্যানিটাইজার থাকবে। পাশাপাশি প্রত্যেককে অনুরোধ করব মাস্ক ব্যবহার করে যাতে পুজো প্যান্ডেলে প্রবেশ করে। রেগার কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন এক মহিলা। ঘটনা খোয়াই গনকি এলাকায়। আহত মহিলার নাম দীপালি দেবনাথ। মহিলা জানান, রেগার কাজ সেরে বাড়ি ফেরার পথে গোবরে তার পা পিছলে যায়। তখনই ওই রাস্তা দিয়ে যাওয়া একটি অটো তাকে ধাক্কা দিয়ে চলে যায়। মহিলাকে নিয়ে আসা হয় হাসপাতালে। রাস্তার মাঝে গোবর আছিল, গোবর জুতাটা স্লিপ কাটছে, স্লিপ কাটছে পরে আর স্লিপ কাটতে আমি বলি রাস্তায় আমি বাম সাইডে আসছিলাম, বাম সাইড থেকে মানে এমনি দিয়েছে মানে তখন সময় একটা অটো গাড়ি বাড়ি যাচ্ছে। অটোরে ধরছে নি কেউ? তোমার নাম কি? বাড়ি নেশামুক্তি কেন্দ্রে থাকা যুবকের মৃতদেহ উদ্ধার হয় অন্যত্র। নিজ বাড়ির কাছে অভিজিৎ দাস নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ডুকলি চণ্ডীমাতা ক্লাব এলাকায় তার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে। তার মা জানান, প্রতি মাসে নেশামুক্তি কেন্দ্রে 7,000 টাকা করে দেওয়া হচ্ছে ছেলের নেশা ছাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু তিনি হঠাৎ জানতে পারেন ছেলের মৃতদেহ পড়ে আছে। আমি আগস্টের 10 তারিখ আর জুলাইয়ের 10 তারিখ দিচ্ছি স্যার দুর্গাচমনি দেওয়ার পরে আমি আবার কি জানি দুর্গাচমনি হইতে নেশা কেন্দ্র মুক্তি হসপিটালটা এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি সেপ্টেম্বর মাসের 11 তারিখ দিয়ে আবার 7,000 টাকা দিয়েছি। দেওয়ার পরে কি জানি কয় আবার এই অক্টোবর মাসে যাবো ভাবছি। এর মধ্যে আমি আজকে এখানে দেখি দুপুরবেলা এখানে পড়ে রয়েছে। আমার বাড়িতে আমার ভাই তারা করতেছে কয় মনে মনে হ্যাঁ যেন করে রয়েছে আইসা ঠিক হই হ্যাঁ করে রয়েছে। আমার এখন অব্দি কোনো ফোন টোনই করছে না, কোনো জানাইছে না, কোনো কিছুই কইছে না তারা। আমার ছেলে দিচ্ছি এখন আইনের বিরুদ্ধে যাওয়ার দরকার। আমার ছেলে এখানে কি করে তারা আমার এখন অব্দি ফোন করে জানাইছে না, আইনের মধ্যে চাইতেই বসে। ছেলে এবং ছেলের বউয়ের নির্যাতন সহ্য করতে না পেরে 55 বছরের পুষ্প সরকার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন, এমনই অভিযোগ এলাকাবাসীর। এদিন মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ দেখে সবাই আটকে ওঠেন। ঘরের বাইরে মহিলা দগ্ধ মৃতদেহ পড়েছিল। এলাকাবাসী ক্ষোভের বশে মৃতার ছেলে এবং পুত্রবধূকে উত্তম মধ্যম দেয়। ঘটনা অশ্বিনী মার্কেট এলাকায়। আজকে প্রায় 12টার সময় আমপুরি থানাতে খবর আছে যে বিদ্যাসাগরপল্লী একটা মহিলা 55 বছর মহিলা পুষ্প সরকার আগুন লাগাইছে আর কি শরীরে, নিজে আগুন লাগাইছে নিজের বাড়িতে। তো এই ঘটনার খবর পাই আমরা এলাম ঘটনাস্থলে। এসে তো দেখলাম যে ঠিকই মারা গেছে। তো এখন ডেড বডিটা নিয়ে যেতেছে আর কি টিএমসি হসপিটালে পোস্টমর্টম করার লাগে। আশেপাশের লোকের একটা অভিযোগ যে ছেলের বউয়ে নাকি মারধর করতো এরকম অভিযোগ না, যে ঝগড়াঝাটি করতো। হ্যাঁ, আজকে সকালেও ঝগড়া হয়েছে এই ডিম সিদ্ধ ব্যাপার নিয়ে এসে। প্রায় সময় এরকম ঝগড়া হইতো, কিন্তু এরকম কোনো ইয়ে নাই যে মারধর করতো। বীরচন্দ্র মনুর শহীদান দিবস উপলক্ষে ভাষণ রাখতে গিয়ে বর্তমান বিজেপি সরকারের সমালোচনায় সরব হন বিরোধী দলনেতা মানিক সরকার। সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীও। তারা কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের সমালোচনায় বিদ্ধ হয়েছে।
হাসপাতালে নিয়ে যাচ্ছেন, তাতেও ভিতর সন্তুষ্ট হচ্ছে। আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট উদ্যোগ নিয়ে অ্যাসেম্বলি অফ রিপোর্টার্স, এটা তো আমরা তৈরি করি। তারা বিরোধ করে তাকে জ্বালিয়ে করেছে, তারা বসছেন, অনুরোধ করেছেন 3 দিন সময় দিলাম আপনার সাংবাদিক জনজমায়েতের সামনে যে হুমকি দিয়েছিলেন, এটা দয়া করে করতে হবে। হলো না, রাজ্যপালের কাছে গেলেন, কিন্তু শিক্ষকটি পুতুল RSS এর কারখানা থেকে বেরিয়েছে, এদেরকে রাজ্যে বসাচ্ছে, কিন্তু তারপর তার কাছে গেছে প্রশাসনিক প্রধানরা, রাজ্যের প্রধান, তিনি শুনে বিশ্বাস প্রকাশ করেছেন লোক দেখানো। এটা কি করে হয়? বিজেপির উদ্যোগে সোমবার পালিত হয় বীরচন্দ্র মনুর শহীদান দিবস। 1988 সালের 12 অক্টোবর খুন হয়েছিলেন বীরচন্দ্রের দুলাল দেবনাথ। রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে দুলাল দেবনাথের শহীদান দিবস পালন করা হচ্ছে। গত বছর এই কর্মসূচি স্বল্প পরিসরে হলেও এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এদিন বিভিন্ন কর্মসূচি সংঘটিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার যারা, তারা সেটাকে উপলব্ধি করতে পারবেন যে পরিমাণ মানুষ এখানে মানে মানুষের প্রাণ দিতে হয়েছে বিরোধী রাজনীতি যারা করে, অথচ তারা এই শহীদের নাম করে গোটা রাজ্যব্যাপী শহীদ দিবস পালন করে। অথচ এই জেলায় আমাদের বাদলবাবুর নিজের এলাকায় কয়েকশো মানুষ বলি হয়েছে, কয়েকশো মানুষের প্রাণ গিয়েছে। তো আমরা তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই যে তাদের এই যে কর্মকাণ্ড, তারা যে 25 বছর যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তারা যেন ভুলে না যায়। আজ তারা বিভিন্ন ইস্যু নিয়ে রাজনীতি করছে, মানুষের কাছে তারা যাচ্ছেন যে তাদের উপর অত্যাচার হচ্ছে। তারা সেই দিনগুলো ভুলে গিয়েছে যে নিশিকান্ত চাকমা, চাঁদমোহন ত্রিপুরা, বোলা শাহ, আনন্দ রৌজা বা বিমল সিনহার মতো যারা বড় বড় নেতারা, যারা রাজনৈতিক হস্তি ছিলেন, তাদেরকেও তারা হত্যা করেছে কোনো না কোনো ভাবে। এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দাবি রাখবো যে সরকারের কাছে এগুলো যেন প্রকাশ্যে জনসম্মুখে নিয়ে আসা হয়, যে কারা এই শহ মানুষের প্রাণ কেন গিয়েছে এবং কারা তার পিছনে দায়ী ছিল। গোপন খবরের ভিত্তিতে বাধারঘাটের একটি গোডাউনে সোমবার ভোর থেকে একটি গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 33,000 ফেন্সিডিল এবং স্কপ উদ্ধার হয়েছে। গোডাউনের মালিক এবং কর্মচারীদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে, কিন্তু পুলিশ তাদের নাম উল্লেখ করেনি। এর আগেও এই গোডাউন থেকে একাধিকবার নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল। পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস জানান, আগের ঘটনাগুলোর মামলা এখনো চলছে। সিক্রেট ইনফরমেশনের বেসিসে কালকে রাত থেকে আমরা গোডাউনকে সিল করে রেখেছিলাম। আজকে যখন ফার্স্ট লাইট এলো, দিনের আলো এলো, তখন আমরা রেড করতে শুরু করি এবং এই পর্যন্ত অ্যাপ্রক্সিমেট যেটা রাফ আমরা কাউন্ট করেছি, তাতে প্রায় 33,000 কফ সিরাপ, ফেন্সিডিল এবং স্ক্র্যাপ মিল আমরা পেয়েছি। আমাদের রেড এখনো চলছে, সার্চ এখনো চলছে। যে গোডাউনের যে মালিক এবং এখানে যারা কর্মচারী আছে, এই পর্যন্ত আমরা 2 জনকে পেয়েছি। আরো বাকি আমাদের কাছে তথ্য আছে, আমরা ওদের খুঁজে আমরা তল্লাশি চালাচ্ছি। চিকিৎসা পরিষেবা গ্রহণ করে রাজ্যে ফিরলেন ডাক্তার প্রদীপ ভৌমিক। তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, রাজ্যের বিশিষ্ট চিকিৎসকও করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বহিরাজ্যে পাঠানো হয়। তিনি চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। গত 6-7 মাস ধরে 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা রোজগারহীন। 75% চাকরিচ্যুত শিক্ষকই নাকি ব্যাংক থেকে ঋণ নিয়ে রেখেছিলেন। এখন ওইসব শিক্ষকদের ব্যাংক থেকে নোটিশ দেওয়া হচ্ছে, এমনকি অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে। তাই চাকরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল সোমবার গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে যায় এবং সমস্যা নিয়ে আলোচনা করেন, কিন্তু তারা সেখানে গিয়ে জেনারেল ম্যানেজার কিংবা চেয়ারম্যান কাউকেই পাননি বলে জানান। সবাই ঋণগ্রস্ত। এই অবস্থায় প্রত্যেকের কাছে এখন নোটিশ দেওয়া শুরু হয়েছে ব্যাংক থেকে, এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হচ্ছে, এবং যারা গ্যারান্টার ছিলেন তাদেরকেও নোটিশ দেওয়া হচ্ছে এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা আজকে তড়িঘড়ি এসেছি
আমাদের অভয়নগর হেড অফিসে। সেখানে এসে আমরা জানতে পেলাম আমাদেরকে ওখানে একজনকেই অ্যালাউ করা হয়েছে ভিতরে ঢোকার জন্য। তাও আমরা জানতে পারলাম যে এখানে জেনারেল ম্যানেজার বা চেয়ারম্যান সাহেব ওনারা কেউ এখানে ব্যাংকে আপাতত নেই, ওনারা ভেতরে নেই। ফলে আমরা ওনাদের সঙ্গে দেখাও করতে পারিনি, কথাও বলতে পারিনি। আমাদের অসুবিধা বা এই যে অস্বস্তিতে, এই যে বিপর্যয়ের মধ্যে পড়েছি, একটা বাজে অবস্থার মধ্যে পড়েছি, এখন আমরা কি করব উপায় না পেয়ে এসেছি এখানে ডেপুটেশন দেওয়ার জন্য বা আমাদের অবস্থাটা জানান দেওয়ার জন্য। তার আগেও কয়েকবার আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো যখন ফ্রিজ করে দেওয়া হয়েছিল। বিজেপি যদি মনে করে এ রাজ্যের কংগ্রেস নেতা কর্মীদের হুমকি দিয়ে দাবিয়ে রাখবে, তাহলে সেটা ভুল হবে। কংগ্রেসের কর্মীরা কখনোই ভয় পায় না, এমনই বক্তব্য রাখলেন কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ কুলজিৎ সিং নাগরা। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে তিনি সাংবাদিক সম্মেলন করেন। সাথে ছিলেন পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তারা বিজেপির সমালোচনায় বেশি সরব ছিলেন। बीजेपी की त्रिपुरा की सरकार अगर ये सोचे कि कांग्रेस के वर्कर को, कांग्रेस के लीडर्स को वो दबा सकते हैं, वो डरा सकते हैं, वो किसी तरह से उनका नुकसान कर सकते हैं, तो ये उनके दिमाग की गलत फहमी है। 25 साल सीपीएम का राज झेला हमने, बहुत कोशिश की उन्होंने, और हमने, कांग्रेस पार्टी ने आजादी की लड़ाई लड़ने से लेके पाकिस्तान तक की लड़ाइयों तक कभी कांग्रेस पार्टी का वर्कर और लीडर डरने वाला और दबने वाला नहीं है। संघर्ष करने वाला है, लड़ाई करने वाला है, और अपने हक के लिए लड़ने की उसमें ताकत है। ये जितना मर्जी कोशिश कर ले, जितना ये हमें काटने की कोशिश करेंगे, हम उतना 10 गुना ज्यादा बढ़ के निकलेंगे दोबारा से। फिर ये कांग्रेस पार्टी का नारा है, आप हमें दबाने की कोशिश करो, हम 10 गुना बाहर निकलेंगे। পুজোর কাজ বন্টন নিয়ে অভিযোগ নাগরিকদের। 138 পরিবারের মধ্যে 50টি পরিবারকে কাজ দেওয়ায় বাকি ক্ষুব্ধ হয়ে ওঠেন বাকিরা। কৈলাসহর ইছবপুর পঞ্চায়েতে নিয়ে ঘেরাও করে ক্ষুব্ধ নাগরিকরা। পরে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়, পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। ঘেরাওটা অ্যাকচুয়ালি পূজার কাজ যে আছে, পূজার কাজ আমরা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত নিয়েছিল যে কোন কোন বেনিফিশিয়ারি, কোন কোন ওয়ার্ডে কত কাজ করবো, এই নিয়ে তারা কিছু দাবি বা আপত্তি আসলো। তো দাবি তারা আসলো 70 মেন্টেজ লাগে, কিন্তু এখন অব্দি পঞ্চায়েতের যারা অন্য মেম্বার তারা নাই, যেহেতু তার সাথে ফোনে আপাতত আলাপে 65 মেন্টেজ তারা দেওয়ার মানে কথাবার্তা এখন অব্দি ঠিক হয়েছে। আপাতত আর 5 মেন্টেজের যে গ্যাপটা রয়ে গেছে সেটা নিয়ে পঞ্চায়েত বডি বলছে খুব শীঘ্রই আজকে আলোচনা করবো, আলোচনা করে আমরা ব্লকে তারা জানাবো। সোনামুড়ার এক অটো চালক মালিক মিয়ার মানবিকতার নিদর্শন। এদিন জেসমিন সর্দার নামে এক গৃহবধূ অটোতে করে বাপের বাড়িতে যাচ্ছিলেন। তার ব্যাগে থাকা স্বর্ণালংকার এবং নগদ 10,000 টাকা ছিল, কিন্তু তা ভুলে ফেলে চলে যান অটোতেই। অটো চালক ব্যাগটা মোটর স্ট্যান্ডে জমা দিয়ে আসেন। পরবর্তী সময় জেসমিন সর্দারকে খবর দিয়ে তার কাছে ব্যাগটি তুলে দেওয়া হয়। তার প্রতি সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাওয়া গেছে, জিনিসটা পাওয়া গেছে, স্বর্ণের একটা হার আছে, নেকলেস আর হাতের বালা। এই জিনিসটা পাওয়া গেছে ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘ সোনামুড়া শাখার অটো স্ট্যান্ডে। উনি যখন প্যাসেঞ্জার রূপে দুর্গাপুর গেছেন, হওয়ার পথে আমাদের অটো ড্রাইভার ভাই দেখে যে পেছনে একটা জিনিস পড়ে রয়েছে, আইনা সেটা অফিস কক্ষে জমা দিছে, এবং অফিস কক্ষে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা প্রচন্ড ড্রাইভার আছে, ড্রাইভারের কাছে ভাইরাল করে দিচ্ছি যে এমন একটা জিনিস পাওয়া গেছে, তোমরা প্রচার করো। প্রচারের সত্ত্বে মালিক খোঁজ পেয়ে আমাদের স্ট্যান্ডে এসেছে। স্ট্যান্ডে আসার পর আমি ওনাকে বলেছি যে দেখেন জিনিসটা তো সামান্য না, অনেক
পয়সা, তাই সেজন্য আমি বলেছি প্রধান এবং যে জিনিসটা হারিয়েছে ওনাকে বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ। আচ্ছা, সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে স্কুল পড়ুয়াদের বছর বাঁচাও পরীক্ষা। আগে যাকে বলা হতো সাপ্লিমেন্টারি পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করলে পড়ুয়াদের পরের ক্লাসে উন্নীত করা হবে। যেসব পড়ুয়া 2 বিষয়ে ফেল করেছে কিন্তু এগ্রিগেট নম্বর আছে তারাই এই পরীক্ষায় বসেছে। বছর বাঁচাও পরীক্ষা শুরু হচ্ছে। বছর বাঁচাও এটা নতুন করে আমরা এবার নিচ্ছি। আগের নাম ছিল সাপ্লিমেন্টারি পরীক্ষা দিত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে। কেউ যদি একটা বিষয় ফেল করে এবং এগ্রিগেট 150 থাকে তারা সাপ্লিমেন্টারি দিত। এই বছর থেকে আমরা ইয়ে করেছি যারা 2 বিষয় ফেল করবে কিন্তু এগ্রিগেট আছে 150 তারা বছর বছর দিতে হবে। বছর অর্থ হলো বছর যাতে নষ্ট না হয়, মানে এই বছর পাশ করলো, এই পরীক্ষায় যদি পাশ করতে পারে তাহলে এই বছরে সে উচ্চতর ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সেই জন্য তার নাম হচ্ছে বছর বছর। বছর বছর এবার মাধ্যমিক পরীক্ষাতে ক্যান্ডিডেট হচ্ছে 6013 জন, 6013 জন, আর উচ্চ মাধ্যমিক আছে 1971 জন, টোটাল 7984 জন। মেলাঘর থানার পুলিশ একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে। বাইকটি কার এবং কোথা থেকে চুরি করা হয়েছে তা অবশ্য জানা যায়নি। TR01L8135 নম্বরের বাইকটির পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।